এই উল্টোডাঙ্গা অঞ্চলের মানুষদের সামনে আজ দেশ বাঁচাও গণমঞ্চের হয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। আপনারা সকলে নিশ্চয়ই লক্ষ্য করছেন গত দুদিন ধরে নরেন্দ্র মোদী এবং তার দক্ষিণ হস্ত অমিত শাহ এই রাজ্যে এসে একটি প্রচার করে চলেছে। প্রচারটি কি? প্রচারটি এই যে তারা আসলে চেয়েছিলেন, কিন্তু এই বিরোধী দলগুলি তাদের মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিলটি পাশ করতে দেয়নি। এই যে প্রচারটি তারা করছেন এটি সম্পূর্ণ মিথ্যা একটি প্রচার। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ খুব কম সময়ে সত্য কথা বলেনি না বলতে গেলে। তো এবারও মহিলা সংরক্ষণ বিল নিয়ে তারা আসলে একটি মিথ্যা কথা বলছে, চূড়ান্ত মিথ্যা কথা বলছে এবং বাংলার মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রথমত, যে বিলটি লোকসভার ভোটাভুটিতে তারা হেরে গিয়েছে সেটি মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিলই নয়, সেটা মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। মহিলা সংরক্ষণ বিল 2023 সালে লোকসভায় পাশ হয়ে গিয়েছে এই বিজেপি সরকারের আমলে, এবং তখন বলা হয়েছিল যে 2026-এ জনগণনার পর 2031-এ ওই বিল কার্যকর হবে। বিজেপি সরকারের আমলেই বলা হয়েছিল। তারপরে হঠাৎ বিজেপি খেপে উঠল যে এই লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিলটি পাশ করাতে হবে। কেন? এটি একটি চালাকি। এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল, তার আড়ালে একটা মারাত্মক রাজনৈতিক খেলা লুকিয়ে আছে। মহিলা সংরক্ষণকে শিখণ্ডী করে বিজেপি এই বিলের সঙ্গে লোকসভার যে ডিলিমিটেশন, মানে লোকসভার যে কেন্দ্রগুলি সেগুলি ভেঙে চুড়ে সম্প্রসারণ করার যে বিল, ডিলিমিটেশন বিল, সেটিকে জুড়ে লোকসভায় পাশ করাতে চেয়েছিল নিজেদের রাজনৈতিক স্বার্থে। তারা জানত যে যদি শুধু ডিলিমিটেশন বিল তারা নিয়ে আসে তাহলে লোকসভায় সেটি পাশ হবে না কোনো মতে। ফলে মহিলা সংরক্ষণের ব্যাপারটিকে তারা শিখণ্ডীর মতো খাড়া করল। তাকে সামনে রেখে এই ডিলিমিটেশন বিলটি আনতে চাইল, যে বিলটি পাশ হয়ে গেলে ভারতের গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। বিজেপি আরো 50 বছরের জন্য নিজেদের খুশি মতো লোকসভার আসন পুনর্বিন্যাস করে আরো 50 বছরের জন্য গেলে বসত নিজেদের ক্ষমতায়। সেটি হয়নি। এটা অমিত শাহ নরেন্দ্র মোদীদের রাগ, কারণ তাদের চালাকিটা সবাই ধরে ফেলেছে, তাদের মিথ্যা কথাটা সবাই ধরে ফেলেছে। এবার তারা ঘুরিয়ে এসে এখানে বলছেন যে মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিলটি আমাদের পাশ করতে দেওয়া হবে। মহিলা সংরক্ষণ যদি তাদের উদ্দেশ্য ছিল তাহলে শুধু মহিলা সংরক্ষণ বিলটি পাশ করছেন না কেন? কেন মহিলা সংরক্ষণ বিল এখনই চালু করছেন না কেন? এই 2024-এর লোকসভা নির্বাচনে কেন তার সঙ্গে ডিলিমিটেশন জুড়ে দিতে হচ্ছে? যদি সেটাই তাদের উদ্দেশ্য হতো, বিরোধীরা তো বলেছিল এই 2023-এ যখন এই বিলটি পাশ হয় মহিলা সংরক্ষণ বিল, তখন বিরোধীরা বলেছিল যে হ্যাঁ এই বিলটি অবিলম্বে চালু করা হোক। কেন তখন বাধা দিলেন নরেন্দ্র মোদীরা? কেন চালু করেননি? আসলে মহিলা সংরক্ষণ ওরা করতে চান না, করতে চানই না ওরা মহিলা সংরক্ষণ। বিজেপি এই যে রাজ্য বিধানসভায় যতজন প্রার্থী দিয়েছেন তার ভেতর কতজন মহিলা জিজ্ঞাসা করবেন ওদের, কতজন মহিলা প্রার্থী? লোকসভায় বিজেপির যত সাংসদ আছে তার মধ্যে মাত্র 18% মহিলা। 18% মহিলা। যারা মহিলা সংরক্ষণ নিয়ে এত রাখছে তাদের লোকসভায় মাত্র 18% মহিলা এমপি কেন? উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের প্রায় 38% মহিলা এমপি, তাদের মাত্র 18% কেন? এত মহিলা সংরক্ষণ নিয়ে নাচছেন তারা। এই বিজেপি এবং তাদের পোষা নির্বাচন কমিশন যে 98 লক্ষ ভোটারের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, যে 67 লক্ষ ভোটারের নাম অ্যাডজুডিকেশনে রেখেছে, বিচারাধীন রেখেছে, সেই 98 লক্ষ এবং 67 লক্ষের ভেতর গরিষ্ঠাংশ হচ্ছে মহিলা ভোটার। এটা মাথায় রাখবেন, গরিষ্ঠাংশ মহিলা ভোটার। মহিলা সংরক্ষণের কথা বলছেন আর বাংলার মা বোনেদের ভোটের অধিকার কেড়ে নিচ্ছেন। বাংলার মা বোনেদের সংবিধান যে অধিকার দিয়েছে ভোটের অধিকার, সেই অধিকার কেড়ে নিচ্ছেন আর আপনি মহিলা সংরক্ষণের কথা বলছেন।
বাংলার মা বোনেদের ভোটাধিকার থাকবে না, আর আপনি মহিলা সংরক্ষণের একটা মিথ্যা গল্প শুনিয়ে চলে যাবেন। মিথ্যা কথা বলছে বিজেপি। কোনদিন মহিলাদের সশক্তিকরণ তারা চায়নি, একদিনের জন্য চায়নি তারা। যদি চাইতো তাহলে ভোটার তালিকা থেকে গরিষ্ঠাংশ মহিলাকে বাদ দিত না কখনো। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটার তালিকা থেকে গরিষ্ঠাংশ মহিলা ভোটারকে বাদ দিত না কখনো। যখন ভোট চাইতে আসবে বিজেপি, যখন নরেন্দ্র মোদী অমিত শাহরা জনসভা করবেন, সেখানে যখন কানুনি গাইবেন, তখন প্রশ্ন করবেন যে মশাই, যদি এতই মহিলাদের প্রতি আপনাদের ভালোবাসা, তাহলে কেন ওই ভোটার তালিকা থেকে গরিষ্ঠাংশ মহিলাকে বাদ দিয়ে, কেন অন্তঃসত্ত্বা মহিলাকে এফআইআর এর লাইনে দাঁড়াতে হবে, কেন মহিলাদের প্রমাণ করতে হবে যে তারা বাংলার নাগরিক, ভারতের নাগরিক, কেন বারবার তাদের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলা হবে? প্রশ্ন করবেন এটা। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা, মিথ্যা এদের রক্তে আছে, এরা মিথ্যা বলছে। মহিলা সংরক্ষণ আসলে বিজেপির উদ্দেশ্যই ছিল না, উদ্দেশ্যটা ছিল অন্য। যদি থাকতো, এই যে এত কথা বলছেন যে এখানে ক্ষমতা এলে তারা ৩,০০০ টাকা করে নাকি দেবেন মহিলাদের। দিল্লিতে ক্ষমতা আসার আগে বলেছিলেন যে ২৫০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে। 25 টাকাও দেয়নি। জিজ্ঞাসা করবেন নরেন্দ্র মোদীকে, দিল্লিতে তো 25 টাকাও দেননি, এখানে আবার মিথ্যা প্রতিশ্রুতি দিতে এসছেন। বিহারে ১০,০০০ টাকা করে দেবে বলেছিল ভোটের আগে, যেই ভোট মিটে গেল এবার নোটিশ পাঠানো শুরু হলো, ১০,০০০ টাকা ফেরত দাও ভাই, ফেরত দাও, ১০,০০০ টাকা ফেরত দাও। জিজ্ঞাসা করবেন নরেন্দ্র মোদী অমিত শাহকে, আবার মিথ্যা কথা বলতে এসছেন বাংলার মা বোনেদের, আবার মিথ্যা কথা বলতে এসছেন। বলছে বাংলায় নাকি মা বোনেরা নিরাপদ নয়। তোমার লজ্জা করে কথা বলতে? তোমার গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের তুমি গলায় মালা পরিয়েছ, তোমার লজ্জা করছে না বলতে কথা? কোন মুখে তুমি বলছো? তোমার কুলদীপ সেনগার, তোমার ব্রিজভূষণ সিং, এই রক্তরা আলো করে বসে রয়েছে লোকসভা, যারা নারী ধর্ষণ, নারীর শ্লীলতাহানির সঙ্গে জড়িত। কি ব্যবস্থা তুমি তাদের বিরুদ্ধে নিয়েছো? একটু আগে তনবীর বলে গেলেন এফসিন ফাইলের কথা। কিছুদিন পরে এফসিন ফাইলের অনেক তথ্য প্রকাশিত হবে, অনেক তথ্য প্রকাশিত হবে। তখন আপনারা জানতে পারবেন কার কি ভূমিকা ছিল, কার কি ভূমিকা ছিল। বিজেপি দলে মহিলাদের কি সম্মান, কোন সম্মান তারা পান, আদৌ পান কিনা জানতে পারবেন সব। একদিন না একদিন সব জানতে পারবেন আপনারা। মহিলাদের সম্মানের কথা বলছো। বিহারের রাস্তায় যখন এক মহিলাকে নগ্ন করে অত্যাচার করা হয়, তোমার সরকার বিহারে কোথায় ছিল? তোমার সরকার। তুমি বলছো উল্টে নাকি ঝুলিয়ে দিয়ে সোজা করবে। তুমি বিহারের মুখ্যমন্ত্রী রয়েছে সম্রাট চৌধুরী নামে এক খুনের আসামিকে, খুনের ও মামলায় অভিযুক্ত একজন আসামি সম্রাট চৌধুরী, তুমি তাকে বিহারের মুখ্যমন্ত্রী করেছো। তুমি বলছো এখানে উল্টে ঝুলিয়ে লটকে দেবে। তুমি অমিত শাহ ২০১০ সালে সোহরাবুদ্দিন মামলায়, সোহরাবুদ্দিন হত্যা এবং কিডন্যাপিং মামলায় তুমি অভিযুক্ত ছিলে, ৩ বছর জেল খেটেছিলে। তোমার কি করে হিম্মত হয় এখানে এসে বলার যে উল্টে লটকে ঝুলিয়ে দেবে? উল্টে লটকে ঝালানো তো তোমাকে সেদিন উচিত ছিল যেদিন তুমি সোহরাবুদ্দিন মামলায় অভিযুক্ত হয়েছিলে। চক্রাবাড়ি দেখাতে এসছো, ধমকাড়ি দেখতে এসছো বাঙালি। বাঙালি ব্রিটিশের ধমকাড়িকে ভয় পায়নি। আর তোমরা তো ৪২ সালে ব্রিটিশের বুট যুগে কেটেছিলে। ব্রিটিশরাই ভয় পায়নি বাঙালি, ব্রিটিশের বুট যুগে কাটা এই গুজরাটি দালালদের ভয় পাবে বাঙালি। তোমাদের আমরা ভয় পাই না। নরেন্দ্র মোদী, তুমি তো ডোনাল্ড ট্রাম্পের সামনে তোমার হাঁটু ফাঁক ফাঁক করে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কথায় তুমি ওঠো এবং বসো, ওঠো এবং বসো। তুমি এসছো বাঙালিকে ভয় দেখাতে, তোমার ধমকিতে কেউ ভয় পায় না। আর মিথ্যা কথা, সারাক্ষণ মিথ্যা কথা। বছরে ২ কোটি যুবকের চাকরি দেয়, ২ জন যুবকের চাকরি দেয়নি। উল্টে এই নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতীয় বেকার যুবকরা রাশিয়ায় ভাড়াটে সৈন্যের কাজ করতে যায়। এর থেকে লজ্জার ভারতের কাছে আর কিছু আছে? আর কিছু আছে এর থেকে লজ্জার ভারতের কাছে? বলেছিল ত্রিপুরায় ক্ষমতা এলে তারা ৭ম বেতন কমিশন চালু করবে। ২০১৮ ত্রিপুরায় ক্ষমতা এসছে, ২০২৬ হয়ে গেল, ৮ বছর বেতন কমিশন চালু হয়নি।
বলেছিল ত্রিপুরায় 10,000 শিক্ষকের চাকরি দিয়েছিল, বলেছিল 2018 ক্ষমতায় আসার পর ওই 10,000 শিক্ষকের চাকরি আমরা ফেরত দেবো। 2026 8 বছর হয়ে গেছে, একজন শিক্ষকও চাকরি ফেরত পায়নি, পাকাপাকি ক্ষমতায় চাকরি চলে গিয়েছে। মিথ্যাবাদী এই বিজেপি। তাদের কথায় বিভ্রান্ত হবেন না, তাদের কথায় ভুল বুঝবেন না। প্রতিদিন প্রতি মুহূর্তে এরা বিভ্রান্তি সৃষ্টি করে, দুর্নীতি দূর করবে। 54,000 কোটি টাকা, 1 টাকা 2 টাকা নয়, 54,000 কোটি টাকা কেন্দ্রের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রিপোর্টে ধরা পড়েছে। এই নরেন্দ্র মোদী সরকারের আমলে 54,000 কোটি টাকার করে হিসাব এই সরকার দাখিল করেনি। সেই টাকা, জনগণের টাকা কোথায় গেল? সেই 54,000 কোটি টাকা তার জবাব আগে দেবে, তারপর আপনার দিকে আঙুল তুলবে। তুমি এসেছ আদানি আম্বানিদের স্বার্থ দেখতে, আদানি আম্বানিদের স্বার্থ দেখতে। অনিল আম্বানির 30,000 কোটি টাকার ব্যাংক ঋণ মাত্র 26 কোটি টাকার বিনিময়ে মিটিয়ে দিচ্ছ কেন? কেন একটা সাধারণ মানুষ ব্যাংক থেকে সামান্য টাকার ঋণ নিলে 3 দিন পরে তার বাড়িতে পেয়াদা পাঠাও? আর অনিল আম্বানি 30,000 কোটি টাকা ব্যাংকের ঋণ মেরে গিয়েছে, তার ঋণ মেটাচ্ছ তুমি মাত্র 26 কোটি টাকায়। কে হয় তোমার অনিল আম্বানি? ভাইরা ভাই, জবাব দিতে হবে নরেন্দ্র মোদী, কে হয় অনিল আম্বানি তোমার? ভারতবর্ষের সমস্ত বন্দর আর এয়ারপোর্ট বেঁচে দিচ্ছে আদানিদের হাতে, কে হয় আদানি? তোমার ভাইরা ভাই, জবাব দাও, জবাব দিতে হবে। কাজের ঘরে বসে ভিড় ছুটবেন না, কাজের ঘরে বসে ভিড় ছুটবেন না। বাঙালি লড়াই করতে জানে, আপনাদের মতো ওই ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে যেমন আপনাদের ভগবান বীর সাভারকর মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছিলেন, বাঙালি সেরকম নয়। বাঙালি উল্লাসকর দত্ত আন্দামানে ব্রিটিশের অত্যাচারে উন্মাদ হয়ে গিয়েছিলেন, তবু বাঙালি ব্রিটিশকে ছাড়েনি, বাঙালি মুচলেখা দেয়নি। আপনারা 2.5 লাখ ফৌজ এখানে পাঠাতে পারেন। মণিপুর চলছে, মণিপুরে যতটা কেন্দ্রীয় ফৌজ তার 5 গুণ বেশি ফৌজ এখন পশ্চিমবঙ্গে। ফৌজ পাঠান, ফৌজ আসুক, পাড়ায় পাড়ায়, এলাকা এলাকায়, গলিতে গলিতে আপনাদের ফৌজ, সরকারি রেখেল বাহিনী গুরুক, তারা বাঙালি বুঝে নেবে। 42-এর ভারত ছাড়ো আন্দোলনে যখন ব্রিটিশ পুলিশ যখন বাঙালি মহিলাদের আটকে দিয়েছিল মেদিনীপুরের একটি জায়গায়, তখন বাংলার মা বোনেরা ওই ব্রিটিশ পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বলেছিলেন পিছাবনি। তারপর জায়গাটার নাম হয়ে গেল পিছাবনি। আজকে তোমরা নামাতে পারো পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায়, তোমাদের ওই আধা সেনাবাহিনী নামাতে পারো, সাজোয়া গাড়ি নামাতে পারো। বাংলার মেয়েরা আরেকবার তাদের সামনে দাঁড়িয়ে বলে পিছাবনি, একটাও ভোট বিজেপিকে নয়। এবার এই লড়াইটা বিজেপির বিরুদ্ধে বাঙালির লড়াই। প্রতিদিন প্রতিনিয়ত বাংলাকে অসম্মান করে যাচ্ছে, এমন ভাবে সাজোয়া গাড়ি আর আধা সেনা নামিয়েছে যেন বাংলা যেন সন্ত্রাসবাদীদের আতুল ঘর, যেন বাংলায় সন্ত্রাসবাদীরা বাস করে, বাংলায় যেন প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় সন্ত্রাসবাদীরা থাকে। অপমান এটা বাংলাকে, বাঙালিকে অপমান এটা। সাজোয়া গাড়ি নামিয়ে ভোট করতে এসছে, এখানে যুদ্ধ করছে তুমি বাঙালির সঙ্গে। এই লড়াই বাঙালি লড়ে নেবে, এই লড়াই বাঙালি লড়ে নেবে, এটা বাঙালির লড়াই। এই অঞ্চলে যিনি প্রার্থী হয়েছে তিনি ওয়াশিং মেশিনে ঢুকে পড়া একজন নেতা। শোনা যায় ওই বরানগর পুরসভার কি নিয়োগের দুর্নীতিতে তিনি জড়িত ছিলেন। তারপর একদিন সকালে তার বাড়িতে সিবিআই গেল, তিনি অমনি ওয়াশিং মেশিনে ঢুকে গেলেন। এই নেতাকে ভোট দেবেন আপনারা, এই নেতাকে ভোট দেবেন। বরানগর থেকে বিতাড়িত হয়ে এসছেন এখানে লড়তে, একে ভোট দেবেন। বিজেপির ওই গুজরাটি মাফিয়ারা আর তাদের সঙ্গে যোগ হয়েছে বাংলার রাজাকাররা। বাংলার রাজাকাররা যেমন পশ্চিম পাকিস্তানের শাসকদের সঙ্গে একসময় পূর্ববঙ্গের রাজাকাররা হাত মিলিয়েছিল বাঙালিকে ধ্বংস করার জন্য, তেমনি ওই গুজরাটি মাফিয়াদের সঙ্গে আজ বাংলার কিছু রাজাকার হাত মিলিয়েছে। বাঙালি ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, 90 লক্ষ মানুষকে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অ্যাডজুডিকেশনে কতজনের নাম উঠল প্রথম দফা ভোটের আগে জানাচ্ছে না নির্বাচন কমিশন। একটা অদ্ভুত ব্যাপার, একটা বড় সংখ্যক মানুষকে বাদ রেখে ভোটার তালিকা থেকে বাদ রেখে ভোট করতে চাইছে, গণতন্ত্রের প্রহসন করছে। আর ধমকি আর ধমক, কিছু হলেই ধমক, এই দেখে নেবো, ওই করে নেবো।
হয়তো মিলিটারি নামিয়ে দিলাম, হয়তো প্যারামিলিটারি নামিয়ে দিলাম, হয়তো সাজোয়া গাড়ি নামিয়ে দিলাম। বলছে বলছে যে সেনাবা আধা সেনাকে নাকি সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা যা খুশি তাই করতে পারে, যা খুশি মানে গুলি চালাবে। গুলি চালাবে। বাঙালি ফাঁসি কাটে ঝুলেছিল স্বাধীনতা আন্দোলনের সময়। ওসব আধা সেনা দেখিয়ে বাঙালিকে ভয় দেখাবেন না, বাঙালিকে ওসব করে ভয় দেখাতে আসবেন না। বাঙালি লড়াই দিতে জানে এবং এবার লড়াই নেবে বাঙালি। এই ভোটটা শুধু একটা নির্বাচন নয়, মনে রাখবেন, বাঙালির অস্তিত্বের লড়াই, বাংলার অস্তিত্বের লড়াই, বাঙালির বাঁচার লড়াই, বাঙালির সম্ভবের লড়াই, বাঙালির সম্মানের লড়াই। এই লড়াইয়ে বাঙালিকে জিততেই হবে, বাঙালিকে এই লড়াইয়ে জিততেই হবে। শুধু বাংলার জন্য নয়, এই লড়াইয়ে যদি বাঙালি জেতে, জানবেন দেশের গণতন্ত্র, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে যাবে। আর যদি এই লড়াই কোনোভাবে ভারতীয় জনতা পার্টি জেতে, জানবেন দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। আগামী 50 বছর আর দেশে কোনো ভোট হবে না। আপনারা জানেন আজকে কবি বিজাত, তাকে একটা গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়েছে। এই ঠিক হচ্ছে এই ফ্যাসিবাদের পদধ্বনি। ফ্যাসিবাদী শাসকরা এটা করে থাকে। মুক্ত কণ্ঠকে তারা এভাবে দমন করতে চায়, মানুষের মুক্ত চিন্তাকে তারা দমন করতে চায়। আজকে সুজাতর সঙ্গে যা হয়েছে, তার যে কোনো মুক্ত চিন্তাদের সঙ্গে তা হতে পারে। ঠিক এই ঘটনা 1930-এর দশকে জার্মানিতে হিটলার করেছিলেন। হিটলারের কি পরিণতি হয়েছিল সেটা ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন। নরেন্দ্র মোদীকে সেই ইতিহাস পড়ে দেখতে অনুরোধ করি। উনি তো আবার এই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে নাকি একটা কি হয়েছে, যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে হিটলারের পতনের চ্যাপ্টারটি পড়ানো হতো কিনা জানি না। যদি পড়ানো হয়ে থাকে তাহলে উনি ওই চ্যাপ্টারটি পড়ে নেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই উল্টোডাঙ্গার বাসিন্দা আমিও, 29 তারিখ আমিও ভোট দেব। আপনাদের সকলকে অনুরোধ যে এবার ভোটটা দেবেন এই অঞ্চলের যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সেই শ্রেয়া পান্ডেকে। কারণ একমাত্র তাকে ভোট দিলেই বিজেপি নামক ওই দানব, ওই ফ্যাসিস্ট শক্তি, ওই সাম্প্রদায়িক শক্তি, ওই মিথ্যাবাদী জোচ্চোর জালিয়াতদের পার্টিটাকে আপনারা হারাতে পারবেন। তাদের হারানোর জন্য এবার মানিকতলায় এবং প্রতিটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিন, জয়যুক্ত করুন। 4 মে বিজেপিকে কলকাতা থেকে, বাংলা থেকে কোটি পার্টি চাকরি করে বিদায় করুন। এইটুকু আপনাদের প্রতি অনুরোধ। জয় বাংলা, জয় হিন্দ।